নমস্কার। আমার চ্যানেলের সমস্ত দর্শক এবং যারা নতুন আগত দর্শক যারা দেখছে আরম্ভ করেছেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে একটা গুরুত্বপূর্ণ আমি একটা ভিডিও এনেছি যেটা খুব জানা দরকার। বর্তমানে ট্রেন্ডটা কি চলেছে, বর্তমানে ঝোঁকটা কি কোন দিকে, অর্থাৎ বর্তমানে ভারত সরকার বলুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে চাষিদেরকে কি জানানো হচ্ছে, কি বলা হচ্ছে, সেই সব সম্পর্কে না জানলে নয়। ভিডিওটার সঙ্গে থাকুন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার সঙ্গে সামিল হন, এই ভিডিওটার সঙ্গে সামিল হন এবং এইভাবে পথ চলা শুরু করার চেষ্টা করুন। এইটুকু শুধু অনুরোধ করে আরম্ভ হচ্ছে কি, পশ্চিমবঙ্গ সরকারের আমাদের এখানে মানে প্রত্যেক ব্লকে ব্লকে আপনারা যেখানে বাস করছেন, গ্রামাঞ্চলের দিকে যদি হন, শহরাঞ্চলের কথা বাদ দিন, গ্রামাঞ্চলে বিডিও মানে এগ্রিকালচার যে অফিস আছে, এডিএ অফিস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচারের যে অফিসগুলো আছে ব্লকে, আগে এডিও ছিল, এখন এডিএ হয়েছে। সেই অফিসে একটা করে মিটিং হচ্ছে, এখন 2-3টে করে মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়, চাষিদের জড়ো করে মিটিংয়ে জড়ো করে এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে। এই বইটা দেওয়া হচ্ছে, দেখুন একবার। বইটার নাম হলো, দেখতে পাচ্ছেন কি জানি না, প্রাকৃতিক কৃষি। এই যে পশ্চিমবঙ্গ সরকার অশোকতম আঁকা প্রাকৃতিক কৃষি, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এই পৃষ্ঠা লেখা আছে মাটি, জল, অণুজীবী উদ্ভিদ, প্রাণী, জলবায়ু ও মানুষের চাহিদার মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতাকে গুরুত্ব। একটা করে বই দেওয়া হচ্ছে। কি বইতে আছে আমি সব বলি, আপনারা আবার চিন্তা করুন নিজেরা যে কি ব্যাপার, কি বলতে যাচ্ছে। আচ্ছা, প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি, রাসায়নিক কৃষি, এসব বুঝতে পারছেন ব্যাপারটা। এইসব নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা খটকা আছে, জড়িয়ে যাচ্ছে। এই মিটিং করে যারা আসছে তারাও ক্লিয়ার নয়, আমাকে জিজ্ঞাসা করছে কাকা গো কী ব্যাপারটা বলো। এই বইতে যা লেখা আছে, এই বইতে যে লেখা আছে না, আমার কনসেপশনও ক্লিয়ার না। আমরা যে পড়াশোনা করছি বা আমরা যেটা জানি তার সঙ্গে কিন্তু গরমিল কিছুটা জায়গা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি সংক্ষেপে শুধু বলি, একটুখানি জানুন, কেউ ছেড়ে যাবেন না। মানে আমরা কি অবস্থার মধ্যে ছিলাম, আমি বলছি আমার বয়স এই 73 চলছে। মানে আমি বলছি, মানে আজ থেকে 65, 66, 67, 68 সালের কথা বলছি। পুরানো জায়গায় যদি ফিরে যাওয়া যায়, 68 বন্যা হলো, 72 বন্যা হলো, 78 বন্যা হলো, এই যে পরপর বন্যা হচ্ছে, সব পরপর 76 বন্যা হয়েছে মাঝে একবার, খেতে পারে না, দুর্ভিক্ষ মানুষ। এত লজ্জাজনক চুক্তিতে, PL 480 চুক্তিতে আমেরিকা থেকে খাদ্য আসতো, গম, তাদের গরু খায় যেটা, ঘোড়া খায় যেটা, সেই খাবারগুলো আসতো, মাইলো, ভুট্টা, সেই সব খেয়ে কিন্তু আমরা একদিন বেঁচেছিলাম। আমাদের এখানে ফসল অজন্মা, বোরো ধান তখন চাষ হয় না, কি বিপদ, চাষ হচ্ছে না, জমি আছে চাষ হচ্ছে না, ডুবে যাচ্ছে সব, জল নিকাশের ব্যবস্থা ভালো নেই, বন্যা হচ্ছে। এই ফলে আমাদেরকে বাধ্য হয়ে মাথা নিচু করে লজ্জাজনক চুক্তিতে সেখান থেকে আমেরিকা থেকে খাবার এনে আমাদের বাঁচতে হচ্ছে। আমিও খেয়েছি জবের আটা, রুটি, ভুট্টা, মাইলো, কি বলবো। এখন তো সব খাবার ছড়াছড়ি, এখন আর খাদ্যের অভাব নেই, এখন ফ্রিতে চাল দেওয়া হচ্ছে ইত্যাদি, কেউ ভাত না খেয়ে মারা যাচ্ছে না, এমন লোক নেই। যাই হোক, আমি সে সংক্ষেপে যাচ্ছি। কিন্তু তখন আমাকে একজন খুব মানে ভালো শিক্ষিত, উচ্চশিক্ষিত, এইসব ব্যাপারে জানে, আমি একটা ভিডিওতে লিখেছিলাম, বলেছিলাম, বলতে আমাকে শুধু বললো যে কালটা বেড়ালো কে, রাত্রেবেলাকে চুরি করে সার দিয়ে আসতো কারা, কৃষি বিভাগ। দফায় দফায় 7 দিন চাপান সার, এতদিন পর সার, আমাদের কে শেখালো, কৃষি বিভাগ। তাহলে আবার ফিরে আসতে বলছে কেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাকে প্রশ্ন করেছিল। আমি সুন্দর উত্তর দিয়েছি, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবার এই ভিডিওটা দেখলে তিনি বুঝতে পারবেন ব্যাপারটা কি। তখন সেই লজ্জার হাত থেকে বাঁচতে, মানুষের খিদেটাকে বাঁচতে, স্বামীনাথনের হাত ধরেই সবুজ বিপ্লব এসেছিল, যে রাসায়নিক সার দাও, প্রচুর ফলন চাই, দিকবিদিক জ্ঞান শূন্য মানুষ, বিজ্ঞানীরা দিকবিদিক জ্ঞান শূন্য, শুধু খাবার চাই। আমি PL চুক্তিতে, আমি লজ্জাজনক চুক্তিতে আমি গম আনবো না, প্রচুর খাবার চাই, প্রচুর উৎপাদন চাই, শুধু ফসল চাই। মাটি কি হলো, পরিবেশ কি হলো, দূষণ হলো, কার কি হলো, সব দেখার দরকার নেই, শুধু আমার ফসল চাই। একদিন চলে গেছে, সেই দিন চলে গেছে। এখন বিজ্ঞানীরা দেখছে, যদি ভাববে এ তো ভাতিন্দা থেকে আছে, এই বিকানির পর্যন্ত ডেলি ট্রেন যায়, ক্যান্সার ট্রেন, পাঞ্জাবের কি অবস্থা হয়েছে চিন্তা করুন। এই তো মানুষের তো রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা তো খুব বিপদে পড়ে যাব। আমাদের মৃত্যু হবে হসপিটাল বিষ না শুয়ে, ডাক্তার, হসপিটাল, ওষুধপত্র করে করে আমরা শেষ হয়ে যাব ফসল খেয়ে খেয়ে, আর চাষি শেষ হয়ে যাবে বিষ দিয়ে ক্লান্ত হয়ে মাঠে মরে যাবে। এর হাত থেকে বাঁচতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, ভবিষ্যৎকে বাঁচাতে হবে। এই এসছে, এই জন্যেই এই মিটিংগুলো হচ্ছে, এখন এই বই দেওয়া হচ্ছে। একটা কথা শুধু তফাৎটা বলে দিই, আমি তাড়াতাড়ি চেষ্টা করছি বলার, এটা অনেক সময় লাগে। যাই হোক, আমি বলছি কি, তাহলে জৈব কৃষি কি আর প্রাকৃতিক কৃষি কি? এ বাবা, দুটোর লক্ষ্য কিন্তু এক, দুটোর লক্ষ্য এক, অর্থাৎ পরিবেশ মুক্ত করতে হবে, দূষণ মুক্ত করতে হবে, মাটি, জল, বাতাস যেভাবে দূষিত হচ্ছে মানুষকে সুস্থ করে তুলতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের মাটিটাকে সুরক্ষিত করতে হবে,
জৈব কৃষি তাই বলবে, প্রাকৃতিক কৃষি তাই বলবে। কিন্তু তফাৎটা এদের কি? প্রাকৃতিক কৃষি কি, ন্যাচারাল ফার্মিং কি, আর অর্গানিক ফার্মিং কি? অর্গানিক ফার্মিং হলো জৈব চাষ, যেটা মানুষকে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। গোবর প্রয়োগ করতে হবে, খোল প্রয়োগ করতে হবে, জীবামৃত যত রকম বেরিয়েছে, পঞ্চামৃত, জীবামৃত, পঞ্চগব্য যা বেরিয়েছে প্রয়োগ করতে হবে, ধনতে প্রয়োগ করতে হবে। বুঝেছেন? অর্থাৎ কি হলো না, মানুষ প্রকৃতিকে ভালো রাখার জন্য সাহায্য করবে, ফসল হবে। আর প্রাকৃতিক চাষ কি? প্রকৃতি মানুষকে সাহায্য করবে, প্রকৃতি চাষবাস করবে, তোমার কিছু করতে হবে না বাপ, প্রকৃতি করে দেবে। আমরা যারা বেড়াতে যাই পাহাড়ের দিকে, গাছগুলো কত সুন্দর চকচকে ঝকঝকে। আচ্ছা, হেলিকপ্টারে করে কি ওখানে সাত ছড়িয়ে দেওয়া হয়েছিল? কে ওদের দেখছে, রক্ষণাবেক্ষণ করছে কে? প্রকৃতি। এই আপনারা যারা ভিডিও দেখছেন, আমাদের গ্রামের রাস্তার ধারে বট গাছ হয়ে আছে, আচ্ছা ওগুলো কি সার দেওয়া হচ্ছে মাঝে মাঝে? ও অত সুন্দর গাছ চকচক করছে, পাতা ডাল ফুল ছাড়ছে, আবার বড় হচ্ছে গাছটা, কেউ দেখাশোনা করছে? প্রকৃতি। অর্থাৎ প্রাকৃতিক চাষ হলো কি, প্রকৃতি দেখবে। আর জৈব চাষ হলো জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। তবে প্রাকৃতিক চাষের নিয়মটা কি, হয়তো আপনাকে একটু, এই ধান চাষ চলছে এখন, একটু অ্যাজোলা ছেড়ে দিয়ে এলেন, উঁচু জায়গা যেগুলো, ওগুলো অ্যাজোলার সঙ্গে সঙ্গে আমার নাইট্রোজেন, ফসফেট, পটাশ প্রচুর যোগাবে তা নয়। নাইট্রোজেনটা যোগালো, প্লাস ওগুলো যে পচে পচে পড়ছে, ওগুলো মাটিকে ক্ষার করবে না, অম্লও করবে না, জৈব আস্তে আস্তে জীবাণুগুলোকে বাড়াবে, মাটি আস্তে আস্তে উর্বর করবে, ইত্যাদি ইত্যাদি। এইটুকুই করতে হবে আপনাকে। ধনচে একটু করে দিলেন, ওটাকে প্রাকৃতিক চাষের মধ্যেই পড়ে। কিন্তু প্রাকৃতিক চাষের যে জিরো ফার্মিং, ZFNB, আমাকে একজন বলছে আপনি একটা ZBNF নিয়ে একটা ভিডিও করুন। অর্থাৎ জেড হলো জিরো, বিতে হলো বাজেট, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, যেটা সুভাষ পালেকর বলি, বা জাপানের যে মাসানোবু ফুকুওকা, যিনি এই ন্যাচারাল ফার্মিং নিয়ে সারা বিশ্বময় এইসব মানে প্রচার করে বেড়াচ্ছেন, যে ন্যাচারাল ফার্মিং করো। অর্থাৎ এরা ন্যাচারাল ফার্মিংটা কি একটা শুধু বলে দিই। অর্থাৎ গাছের পাতা টাতা প্রচুর পড়ছে, ওই যে পাহাড় পর্বতে যেমন প্রচুর পড়ছে, ওখানে হিউমাস তৈরি হচ্ছে, ওখানে জীবাণু তৈরি হচ্ছে, ওখানে মাটি সরস হয়ে থাকছে, আগাছাগুলোও চাপা পড়ে যাচ্ছে, ওরাই গাছকে খাদ্য দিচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলেছে, মানুষকে কিচ্ছু করতে হচ্ছে না। এইভাবে আমাদের ন্যাচারাল ফার্মিং করতে বলছে। হয়তো হবে না, হাসবেন অনেকে, কারণ আমরা মাটিকে এমন পাগল করে ফেলেছি না। যেমন সেই যারা ড্রাগ অ্যাডিক্টেড, যদি একবার তারা চরস বরস গাঁজা মাজা এই সমস্ত না পায়, হ্যাঁ, যেসব খাওয়া অভ্যেস করেছে, ব্রাউন সুগার টুগার, হেরোইন ফেরোইন, তারা মাথা নিজেরাই চুল ছেড়ে না। তেমনি সাত দোকান যদি হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে যায়, ধুমধাম করে সব লাতি মারবে চাষিরা গিয়ে, সব দেখবেন দুধদার করে আবার একটা মানে একটা হইচই পড়ে যাবে। মানে আমরা মাটিকে সাত দিয়ে এমনভাবে পাগল করেছি, নেশা পড়ে গেছি, বিশেষ করে আলু চাষিরা, আর বলার দরকার নেই। যাই হোক, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এখন ফিরতে হবে জৈব কৃষিতে, পরিবেশ সুস্থ রাখার জন্য, মানুষকে বাঁচার জন্য, আর ন্যাচারাল ফার্মিং। জৈব কৃষিতে কিন্তু কিছু সুবিধা আছে। কি? জৈব ফসল আপনি যে চাষ করেছেন, ওটা সত্যি সত্যি জৈব কিনা, বাইরে এক্সপোর্ট করবে কিভাবে, বা বিক্রি করবে বুক ফুলে যে আমার একটা জৈব ফসল, তার জন্য কিন্তু সার্টিফিকেট নিতে হবে। কাদের কাছ থেকে নিতে হবে? এর জন্য অনেকগুলো সংস্থা আছে, যে কোনো একটা সংস্থার কাছ থেকে অর্গানিক ফার্মিংয়ের তৈরি হয়েছে ফলটা, তার জন্য আমাকে সার্টিফিকেট নিতে হবে। যেমন কি আছে NPOP, ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশান, এর কাছে সার্টিফিকেট নিতে পারেন। PGS, পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম, এদের কাছ থেকে নিতে পারেন। IFOAM, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্ট, এদের কাছ থেকে নিতে পারেন। এদের কাছ থেকে সার্টিফিকেটটা নিলে আর আপনার চিন্তা করতে হবে না, ফসলটা দামে বিক্রি হবে, বাইরে এক্সপোর্ট হবে। কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ব্যাপারে সার্টিফিকেট কার কাছে নিতে হবে। আর ন্যাচারাল ফার্মিংয়ের ফসল, এটা ন্যাচারাল ফার্মিং কিনা জোর দিয়ে বলাও যাচ্ছে না, এই একটা সমস্যা, বিক্রি হয়তো হতে পারে, কিন্তু পরিবেশ ভালো থাকবে, মানুষের জিরো বাজেট কাল্টিভেশন, খরচা কম হবে, নিখরচা হবে। কিন্তু আপাতত হয়তো 4-5 বছর হয়তো ধাক্কা খেতে হবে, ফসলের ফলন অত্যন্ত কমে যাবে, কিন্তু মাটি সুস্থ হবে। প্রাকৃতিক চাষে হয়তো আবার আস্তে আস্তে আসতে হবে, এই আদিম যুগের মতো, এই পাথুরে যুগ যখন কৃষি আরম্ভ হলো, প্রস্তর যুগের মতো, নতুন প্রস্তর যুগের মতো চাষাবাদ আরম্ভ হবে। আগুন জ্বালাতে যখন শিখেছিল, সেইভাবে হয়তো চাষবাস আরম্ভ হতে হবে আমাদের বাঁচার জন্যে, প্রয়োজনের জন্য। এই অল্প বয়সে ছেলে সব হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এর থেকে বাঁচার জন্য এগুলো করতে হবে। তাহলে আমি বলতে চাচ্ছি, এই যে কৃষি বিভাগের কিছু কিছু জিনিস আছে বই দিয়ে দিচ্ছে এরা, অর্থাৎ আবার শুরু করতে বলছে, এমন ধান, দেশি ধান চাষ করো যেখানে সার কম লাগবে। রাসায়নিক সার, একে একে রাসায়নিক সার থেকে সরে আসতে হবে, রাসায়নিক ওষুধ থেকে সরে আসতে হবে, এই হচ্ছে মূল বার্তা। তাহলে প্রাকৃতিক কৃষি হলো প্রকৃতি আপনার চাষ দেখবে, আর জৈব কৃষি হলো জৈব পদার্থ প্রয়োগ করে চাষ করতে হবে। এই মূল দুটো তফাৎ। এইটা একটু পরিষ্কার হয়ে যান। আর বিশেষ বার্তা মানে আর বিস্তারিত ভিডিও করছি না, বড় করছি না। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ভালো থাকুন। যে কোনো একটা হাতিয়ার করুন, জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি। আপাতত জৈব কৃষির দিকে এগিয়ে আসুন।
প্রাকৃতিক কৃষি একটু নয় পরে বিলম্ব হলে হবে। জৈবতে আগে সফল হয়ে আসুন, অর্থাৎ রাসায়নিক সারকে কমিয়ে 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 আমরা জৈবতে চলে আসি। পরিবেশ বাঁচুক, মানুষ বাঁচুক, প্রকৃতি বাঁচুক, সবাইকে বাঁচাই আসুন। সকলকে আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।